এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, বিক্ষোভ, সড়ক অবরোধ। আমি আগে দিয়েছি বাবা স্কুলে, টাকাটা দিয়ালাম, মরা। আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়কে লাশ হলো 3 শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন, শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। রাঙ্গামাটিতে 7 জনকে হত্যার ঘটনা পরিকল্পিত। বাঘাইছড়ি পরিদর্শনের পর তদন্ত দল, ইউপিডিএফ সরাসরি জড়িত। 3 দিনের অনুসন্ধানের পর বলছে পুলিশ। কারিগরি ত্রুটির কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর 9ম স্প্যান। কাল আবারও চেষ্টা করবেন প্রকৌশলীরা। এবং দিন দিন উজাড় হচ্ছে বরগুনার উপকূলীয় বনাঞ্চল। বনরক্ষীদের বিরুদ্ধে দস্যুদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি সাজিদ রাজু। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক কর্মচারীরা সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের দাবি, 2018 সালের 5 জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিও ভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার, কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা বলছেন, সারা দেশে 5242টি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার। এদিকে প্রেস ক্লাবের সামনে অবস্থানের কারণে রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যেগুলো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে 5200 প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করুক, আমরা এখান থেকে চলে যাব। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে এখানে চলে এসেছি। আমরা তো থাকতে চাই না। বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমরা শুধু ধোঁকা খাচ্ছি আর বাড়ি ফিরে যাচ্ছি, আমাদের কোনো সুরাহা হচ্ছে না। যতক্ষণ ঘোষণা আসবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। শাওন। রাজু, নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো এমপিওভুক্ত করার দাবিতে কিন্তু আমরা দেখছি সকাল থেকে এখানে কিন্তু শিক্ষকরা, যারা নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন তাদের শিক্ষকরা কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং আপনি দেখছেন যে তারা কিন্তু এখনও এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে পুরো রাস্তায় তারা আসলে বসে পড়েছেন। আমরা এর আগে দেখেছি যে সকাল 11টায় তারা এখান থেকে আসলে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের দিকে তারা যাত্রা করতে চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। সেক্ষেত্রে তাদের পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছেন, তাদের আসলে পূর্ব কোনো অনুমতি না থাকায় তাদেরকে পুলিশ আসলে তাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যেতে দেয়নি। আমরা শিক্ষকদের সঙ্গেও কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত বছর আসলে 5 জানুয়ারি 2018 সালে 5 জানুয়ারি প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু এই শিক্ষকদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলি এমপিওভুক্ত দাবির প্রতি কিন্তু সমর্থন জানানো হয় এবং প্রধানমন্ত্রীর তরফ থেকেও কিন্তু সে ব্যাপারে সুস্পষ্ট করেন যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব। কিন্তু পরবর্তীতে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এমপিওভুক্ত করা হয়নি তার জন্যই কিন্তু আজকে এই শিক্ষকরা আন্দোলন করেছেন এবং দিনভর কিন্তু এখানে যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু রোদে পুড়ে এবং সড়কের অবস্থান নিয়ে না খেয়ে অনেকে আসলে এখানে বিক্ষোভ করছেন। শিক্ষকরা বলছেন আসলে যে তারা 10 বছর এবং তার বেশি সময় ধরে তারা শিক্ষকতা করছেন, কিন্তু সরকারিভাবে কিন্তু তারা কোনো আর্থিক যে পাওনাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং সেই না পাওয়ার কারণেই কিন্তু তারা আজকে নেমেছেন এবং তারা দাবি জানিয়েছেন যে খুব দ্রুতই আসলে তাদের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তাদের দাবিটা মেনে নেবেন এবং মেনে নিয়ে তাদের যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার যে মান এবং শিক্ষা দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের, সেক্ষেত্রে তারা আসলে দৃষ্টি রাখবেন এবং সেই অনুযায়ী তারা বলছেন যে আমাদের যে যতটুকু দাবি রয়েছে সেটুকু আসলে বেশি না এবং সেটুকু কর্তৃপক্ষ মেনে নেবে, এটাই তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল রাজু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ আমার কাছে। রাজু, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসানুল হক শাওন। আবরারকে চাপা দেয়া বাসটির বিরুদ্ধে 27 বার মামলা হয়েছে, ছিল না রুট পারমিট, এমনটাই জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন
রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে পুলিশ। পরিবহন মালিকদের দাবি, সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয়, সব সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা। কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না সড়কে দুর্ঘটনা, যার সর্বশেষ উদাহরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজন করা হয় ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আনতে পারার ব্যর্থতার দায় স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, অনেক চেষ্টা করেও সড়কে শৃঙ্খলা আনা যায়নি। পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, মঙ্গলবার প্রগতি সরণিতে আবরারকে সুপ্রভাত পরিবহনের যে বাসটি চাপা দিয়েছিল, সে বাসটির বিরুদ্ধে ইতিমধ্যে 27টি মামলা হয়েছিল। এই বাসটি তার রুট পারমিট ছিল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ঢাকা শহরে বাসটি চলল কেমনে? এই বাসের এগেনস্টে 27 বার প্রসিকিউশন দেওয়া হয়েছে, এরপরে বাসটা চলে কেমনে? অ্যাক্সিডেন্টটা ঘটেছে জেব্রা ক্রসিং এর উপরে। সেফ জোনে যখন অ্যাক্সিডেন্ট হয় তার আর কোনো জবাব থাকে না। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রাজধানীতে চুক্তিভিত্তিক গাড়ি চলাচলের কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। লক্ষ্য করেছি দুর্ঘটনার পিছনে যেসব কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো চুক্তিভিত্তিক গাড়ি পরিচালনা করা। কিন্তু আমি বলেছিলাম, আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব, তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। তবে সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয় দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সমস্ত সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা। আমাদের এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি একটা নিয়মের মধ্যে চলে। ভবিষ্যতে সবগুলো সংস্থা একসাথে কাজ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বক্তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক দুর্ঘটনায় আজও ঝরল 3 শিক্ষার্থী সহ 5 জনের প্রাণ। খুলনায় রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে। নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় 8ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী। আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। শোক নেমে এসেছে এলাকায়। আবারও মহাসড়কে প্রাণ গেল 3 শিক্ষার্থীর। সন্তান হারিয়ে প্রতিদিনই হাহাকার বাড়ছে স্বজনদের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলার আনন্দনগর এলাকায় রাস্তা পার হয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল স্কুল ছাত্রী আখিমণি। হঠাৎ ইটবোঝাই দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আখি। খবর পেয়ে পুলিশ মাঝ রাস্তায় গতিরোধ করে ট্রলিটি জব্দ করে। আটক করা হয় চালককে। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত আখি সুফিয়া আজিজ কিন্ডারগার্টেনের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। খামখেয়ালি চালায় আমাদের এই বাচ্চাটা, শিশু বাচ্চা মারা গেছে। আমরা এই বিচার চাই, এই টলি বন্ধ হোক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। লাশের চূড়াতল করা হয়েছে এবং গার্ডিয়ান জেলা প্রশাসক বরাবরে আবেদনও করছে যে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য। তো এই বিষয়ে বিধিগত বা আইনগত যে ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে সিরাজগঞ্জে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হৃদয় হোসেন ও তার 3 সহপাঠী। ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধুকরিয়া বিএম কলেজের শিক্ষার্থী হৃদয় নিহত হন। আহত অপর 2 ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে কাভার্ড ভ্যানটিকে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। ঘটনার পর থেকে ঘাতক কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে। কাভার্ড ভ্যান এসের কেমিক্যাল নিয়ে যাওয়ার সময় ছেলেটাকে বাড়ি দিয়ে রাস্তা ফেলে দেবে। এদিকে বৃহস্পতিবার সকালে নরসিংদীর বেলাবতে বাইসাইকেলে করে খেলাধুলা করতে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান চাপা দেয় রাব্বি নামের 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে নিরাপদ সড়কের দাবিতে যশোর ও রাজশাহীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন। এ সময় স্কুল ছাত্রী নিপার পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিকআপ চালককে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকায় জাবালে নূর ও সুপ্রভাত বাসের রুট পারমিট বাতিল সহ ৮ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। বাংলা সময় আরো থাকছে। চাঁদপুরে চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন, ৪ জনের বিরুদ্ধে মামলা, ১ জন গ্রেপ্তার। উন্নয়ন কাজ করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের মানুষের জমি ও বন ধ্বংস হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে, সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতের উৎপাদনের একটা হাব তৈরি করা, এ ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যার মধ্য দিয়ে সেই সাথে কক্সবাজারে আমরা সেখানে মেরিন ড্রাইভ করেছি, আর ওখানেও আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেই সব জায়গায় যেন মানুষের আর্থসামাজিক উন্নতির কিছু কাজ হয়, সে কাজগুলি আমরা করতে যাচ্ছি। আমরা ডেভেলপমেন্ট করব, সেটা খুব ভালো কথা, অনেক বিরাট বিরাট কোম্পানি, অনেক টাকা পয়সা আসবে, কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করতো, তাদের এই জীবন জীবিকাটা অনেকেরই বন্ধ হয়ে গেছে, অনেকেই মানবেতর জীবনযাপন করছে। কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। মিয়ানমারের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, একটা চুক্তিও করেছি, এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা অনুরোধ করে যাচ্ছি যে এদেরকে তাদের নিজের দেশে যেন ফেরত নিয়ে যায়। কারণ তার ফলে আমাদের স্থানীয় লোকগুলিও কষ্ট পাচ্ছে, তাদেরও যেমন চাষ উপযোগী জমি নষ্ট হচ্ছে, আমাদের গভীর বন নষ্ট হয়ে যাচ্ছে। কারিগরি ত্রুটির কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান। কাল সকালে আবারও চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। এর আগে সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 34 ও 35 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়, কিন্তু গত রাতে ওই এলাকায় ঝড় বৃষ্টির কারণে ক্রেন নোঙর করে রাখার দড়ি ছিঁড়ে যাওয়ায় জটিলতা দেখা দেয়, যে কারণে ক্রেনটি নির্ধারিত জায়গায় নিতেও দেরি হয়। আগামীকাল সকালে নবম স্প্যানটি বসাতে আবারও কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 7টি স্প্যানের সঙ্গে যোগ হবে নতুন স্প্যানটি। মাওয়া প্রান্তের একটি স্প্যান সহ এই স্প্যানটি বসানো হলে সেতুর দৈর্ঘ্য দৃশ্যমান হবে 1350 মিটার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কোনো বিশেষ গোষ্ঠীকে সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়ে বিএনপি সুফল পাবে না। সকালে কুষ্টিয়ায় নিজ বাসায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অন্য কাউকে উস্কানি দিয়ে সরকারের বিরুদ্ধে সাময়িক হয়তো বিভ্রান্ত করা যেতে পারে, কিন্তু এটা খুব বেশি সময় করা যাবে না। এগুলো উস্কানি দিয়ে বিএনপি নিজেকে রাজনৈতিকভাবে আরও দেউল হিসাবে প্রমাণ করছেন। ওবায়দুল কাদের সাহেবের গতকাল ওপেন হার্ট সার্জারি হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে অত্যন্ত সফলভাবে। আমরা আশা করছি যে উনি হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যেই এই অপারেশনের সফলতা নিয়ে উনি সুস্থ উঠবেন, এবং হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে উনি দেশেও ফিরে আসবেন। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। দুপুরে হামলাস্থল পরিদর্শন করে কমিটির প্রধান দীপক চক্রবর্তী একথা জানান। আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহতের ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা 9 মাইলে যান 7 সদস্যের তদন্ত কমিটি। হামলার দিন গাড়িতে থাকা বিজিবি ও আনসার সদস্যদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা।
পরে তদন্ত দল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতদের দেখতে যান। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পরে কমিটির সদস্যরা উপজেলা পরিষদে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, হামলার আগে সাজেক ভোটকেন্দ্রে হুমকি কিংবা যাত্রাপথে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা একটা প্ল্যান্ড অ্যাম্বুশ বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা শুধু প্লেস অফ অকারেন্সি কি হয়েছিল সেটা জানতে পেরেছি, কিন্তু যেখান থেকে তারা রওনা করেছিল কংলা, তারপরে মাচালং, বাগাইহাট, ওখানে কোনো কমিশন ছিল কিনা, ওখানে কেউ তাদেরকে হুমকি দিয়েছিল কিনা, এই বিষয়গুলো আমরা এখনো জানতে পারি। একটা ভালো রিপোর্ট দেওয়ার স্বার্থে যদি প্রয়োজন হয় আমরা হয়তো বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে টাইম এক্সটেনশনও চাইতে পারি। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার পর হইতেই আমরা এই আসামি গ্রেপ্তারের জন্য এবং আলামত সংগ্রহের জন্য চেষ্টায় আছি এবং এই ব্যাপার নিয়ে আমার যৌথ বাহিনী অভিযান কম্বিং অপারেশন অব্যাহত আছে। গত সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফেরার পথে ৯ মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ ৭ জন নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় একটি মামলা করা হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাঙামাটির বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে ৭ জনের মৃত্যুর ঘটনায় পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ সরাসরি জড়িত বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই সঙ্গে নৃশংস এই ঘটনার সহযোগী হিসেবে জেএসএস মূল অংশের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ। মূলত ইউপিডিএফ গণতান্ত্রিক এবং জেএসএস সংস্কারপন্থীরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় মূল দুটি অংশ ঐক্যবদ্ধ হয়ে এই কিলিং মিশন চালিয়েছে বলে ধারণা তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাঘাইছড়ি হত্যাকাণ্ডের পর ৩ দিনের অনুসন্ধান শেষে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত হয়েছে শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা এই কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। বাঘাইছড়িতে ইউপিডিএফ এর একক আধিপত্য থাকলেও সমঝোতার অংশ হিসাবে তারা জেএসএস মূল দলের প্রার্থী বড়ঋষি চাকমাকে সমর্থন দিয়েছিল, কিন্তু নির্বাচনে জেএসএস সংস্কারপন্থী প্রার্থী সুদর্শন চাকমার এগিয়ে যাওয়া মেনে নিতে পারেনি দুপক্ষই। আমরা ধারণা করতেছি যেহেতু এটা ইউপিডিএফ এর নিয়ন্ত্রণাধীন এলাকা, কাজেই এদের করার সম্ভাবনাই বেশি। স্থানীয়দের মতে সরকারি সংস্থাগুলো জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ গণতন্ত্রপন্থীদের সহযোগিতা করছে অজুহাতে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন মেরুকরণ। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি থেকে জেএসএস প্রার্থী উষাতন তালুকদারের পরাজয়ের পর রাজনৈতিকভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। উপজেলা নির্বাচনও ফল ভালো হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে যে জনসংহতি সমিতির যে ক্যান্ডিডেট এতদিন সংসদ সদস্য ছিল সেটা তার হারিয়েছে, এবং এখন যখন বাঘাইছড়িতে যখন তাদের উপজেলা চেয়ারম্যান যখন বড়ঋষি চাকমা উইথড্র করলো, তারা মরিয়া হয়ে উঠেছে যে তারা দেখলো তাদের এখানে প্রতিপত্তি, তাদের প্রভাব বলয়টা স্কুইজ হয়ে যাচ্ছে। সেটাকে জানান দিতে তারা মরিয়া হয়ে এই প্রচেষ্টা গ্রহণ করেছে। এদিকে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে জেএসএস প্রধান জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা প্রতিমন্ত্রীর মর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কিন্তু ৩ পার্বত্য জেলায় অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে না পারে তাকেও দোষারোপ করা হচ্ছে। সব কিছু সরকার করছে, কিন্তু তারা কি সন্তুষ্ট? তাদের কোনো না কোনো হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আছে। যেহেতু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে সন্তু লার্মা নেতৃত্ব দিচ্ছে, এই ভাতৃপ্রতিম সংঘাতগুলো বন্ধের জন্য ওনাকেও এগিয়ে আসতে হবে। গত ৩ বছরে ৩ পার্বত্য জেলায় পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে প্রায় ১৮০ জনের। এর মধ্যে রাঙ্গামাটিতে গত বছর ৩৫ জন এবং চলতি বছর ৮ জনের মৃত্যু হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় জড়িতদের এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা তাদের। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ইতিমধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনা তদন্তে বিভাগীয় কমিশনারের কর্তৃক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে। নির্বাচন কমিশনের পক্ষ হতে নিহতদের প্রতি পরিবারের জন্য 5.5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
আঘাতের ধরন অনুযায়ী তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে। নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করতে চাচ্ছে যে নির্বাচন কমিশন সবসময় তাদের পাশে থাকবে। বাংলার সময় আরও থাকছে। ফাল্গুনী পূজার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। ফুল আবিরে ভালোবাসা ছড়িয়ে দিল সব ধর্মের মানুষ। নিজেদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির খারাপ দিক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে সাভারের তেঁতুলছোড়া কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তির ভালো সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করবে, খারাপগুলো বর্জন করবে। ফেসবুক ব্যবহার করা ভালো, কিন্তু সারাক্ষণ ফেসবুকে ডুবে থাকাটা লেখাপড়ার বিঘ্ন ঘটায়। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেন, মোবাইল তুলে দেন, ভালো কথা, কিন্তু সন্তানরা সেই মোবাইলটা, সেই ল্যাপটপটা, সেই ইন্টারনেট কীরকমভাবে ব্যবহার করছে আপনারা লক্ষ্য রাখবেন। এই যে খারাপ দিকগুলোকে যদি তোমরা না বলতে পারো এবং তথ্য প্রযুক্তির সঠিক দিকগুলো যদি ব্যবহার করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। চাঁদপুরে ভাসুরের ছেলেদের হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় তাকে। স্বজনদের অভিযোগ, চুরি নয় বরং জমি নিয়ে বিরোধের জেরেই এমন নির্যাতন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। এভাবে গাছের সাথে বেঁধে টানা 3 ঘন্টা মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করা হয় 5 সন্তানের মা ভেলুয়া খাতুনকে। পুলিশ জানায়, সোমবার দুপুরে চাঁদপুরের শাহরস্তি উপজেলার আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙাড়ি ব্যবসায়ী শহীদুল্লাহর স্ত্রী ভেলুয়া খাতুনকে তার ভাসুরের ছেলে মানিক, সুমন, মিজান ও মিজানের স্ত্রী কাজল বেগম নির্যাতন চালায়। পরে টানা 3 ঘন্টা হাত পা বেঁধেই উঠানে ফেলে রাখা হয় তাকে। খবর পেয়ে পুলিশ নিয়ে ভেলুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বামী শহীদুল্লাহ। আমাদের কাম্বর লগে বাঁধছে বা গাছের লগে বাঁধছে, বান্ধি হিয়ান্তন আবার ছুটে আনি মাটির মধ্যে হাত বান্ধি। আমার বউরে নিয়ে শুলু ধরি চারাটা আনি মারতে মারতে গাছের লগে আনি বাঁধছে। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন আসিল। আমরা যে অনেক রিকোয়েস্ট করছি যে ওনার হাতের বাম চাই দেয়, উনি মৃত্যু হয়ে যাব। এরা বেড়া দিতে গেছে, জামগজাক আমরা দখলে যাব, বেড়া দিতে গেছে, এই সমস্যা হয়েছে। এই ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে চাঁদপুরের বিচারিক আদালতে অভিযুক্ত ওই 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ পাঠায় তাকে ওই বাড়ি থেকে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রেখেছি। নির্যাতিতা ভেলুয়া খাতুন চাঁদপুরের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সময় সংবাদ, চাঁদপুর। মানিকগঞ্জে নিখোঁজের 3 দিন পর শিশুর লাশ উদ্ধারের ঘটনায় বিক্ষোভের জেরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার দুপুরে সদর উপজেলার কাকুরিয়া গ্রামের ইতালি প্রবাসী সঞ্জিত দেবনাথের 5 বছরের ছেলে সুজয় দেবনাথ নিখোঁজ হয়। এই ঘটনায় শিশুটির চাচি নিপারানী দেবনাথ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকালে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এই ঘটনায় শিশুর চাচা রণজিৎ দেবনাথ ও তার স্ত্রী জড়িত অভিযোগে তাদের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত 3 প্লাটুন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে 6 বছর আগে রঞ্জিত দেবনাথ নিহত শিশুটির আরেক ভাইকেও পানিতে ফেলে হত্যা করে বলে জানান এলাকাবাসী। ও ছেলে সম্পত্তির অংশীদার হবে দেখা ওর বাবা থাকে বাহিরে ইটালিতে, তো ওই সম্পত্তির লোভে ওর চাচা হইলো বাচ্চাটাকে মেরে ফেলছে। বিগত 5 বছর আগে ওর বোনটাকে ওনার চাচতো ভাই ও পানিতে চুবাইয়ে মারছে। আমরা এলাকাবাসী সবাই ওর পাশে চাই,
আর চাচার নাম আছে রঞ্জিত। পোস্টমর্টম শেষ হবে এবং আমরা তাদেরকে ডেকেছি আমাদের থানায়। তাদের যে বিস্তারিত অভিযোগ, লিখিত অভিযোগ আমরা নিয়ে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। দিন দিন উজাড় হচ্ছে বরগুনার উপকূলীয় বনাঞ্চল। বনরক্ষীরা বনভূমি রক্ষার চেষ্টা না করে দস্যুদের সঙ্গে হাত মিলিয়ে বন ধ্বংস করছে বলে অভিযোগ সচেতন মহলের। অন্যদিকে যে বনাঞ্চল গড়ে উঠেছে তা পর্যাপ্ত না হওয়ায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করতে না পেরে বন অস্তিত্ব হারাচ্ছে। বরগুনার উপকূলে বেশ কয়েকটি বন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন রিপন মাল্লিক। সবুজে ঘেরা এ বন 10 বছর আগেও ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা করেছে ঢাল হিসেবে। তবে উপকূলের কিছু অসাধু ব্যক্তি বনকে ধ্বংস করছে মহা উৎসবে। বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি বনে ঢুকলেই চোখে পড়ে সুন্দরী গাছ কেটে নেয়ার চিত্র। পাশেই হরিণঘাটা বন, সেখান থেকে কেটে নিচ্ছে সব ধরনের গাছ। ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের ব্যাপক ভিত্তিক বন সৃষ্টি করা দরকার সরকারি এবং বেসরকারি উদ্যোগে। দুটি বনই সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় পলি ও লবণ পানি ঢুকে পড়ছে বনের মধ্যে, আর উত্তাল ঢেউ ক্রমেই বনভূমি কেড়ে নিচ্ছে সমুদ্রগর্ভে। অনেক স্থানে সবুজ প্রকৃতি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অনেক শ্বাসমূলগুলাই কিন্তু এখন পানির নিচে ঢেকে যাচ্ছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের যোগ সাজসই সেখানকার গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তবে এভাবে বন কমতে থাকলে জলবায়ুর বিরূপ প্রভাবের পাশাপাশি প্রাকৃতিকভাবে বন ধ্বংসের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন এই বিশ্লেষক। যত বনভূমি কমতে থাকবে তত বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে। বেড়ে গেলে সেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। বেড়ে গেলে বন্যা হবে। বন্যা হলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়বে। গাছ কেটে নেওয়ার কথা অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা বলছেন উপকূলে বনায়ন অব্যাহত আছে। বনে গাছ কাটে এটা আগের দিনই কাটতো, কিন্তু এখন ওইভাবে নাই। তারপর দুই জায়গায় গেলে আমার জানা মতে আমাদের স্টাফ স্বল্পতা আছে অনেক। গত বছরের জুন মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত 7 বছরে বাংলাদেশে 3,32,000 একর বনভূমি উজাড় হয়েছে। প্রতিটি বনে রয়েছে বন কর্মকর্তা কর্মচারী। প্রতি বছরই নতুন করে বনায়নে থাকছে কোটি কোটি টাকার নতুন নতুন প্রকল্প। অথচ বছর শেষে হিসেব করলে বেরিয়ে আসে বনের পরিমাণ বাড়েনি, উল্টো কমেছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। তিস্তাসহ দেশের অভিন্ন 54টি নদ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়া থেকে শুরু হওয়া রোড মার্চ লালমনিরহাটে তিস্তা ব্যারেজ এলাকায় পৌঁছেছে। বিকেল 4:30টার দিকে রোড মার্চ সাধুর বাজারে পৌঁছায়। পরে সেখানে সমাবেশে অংশ নেন বাসদের নেতাকর্মীরা। এর আগে সকালে ব্যানার, ফেস্টুন সহ রংপুর টাউন হল চত্বরে সমবেত হন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেতাকর্মীরা। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সালেকুজ্জামান ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন সহ অনেকেই। এ সময় তিস্তা সহ অভিন্ন 54টি নদ নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানান বক্তারা। যশোরে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি কনভেনশন সেন্টারে কানেক্টিং রুরাল উইথ ই-কমার্স শিরোনামে বিশেষ এ কর্মশালার আয়োজন করে মাইক্রোসফট ইয়ং বাংলা টেক হাব। কর্মশালায় টেক হাবের প্রধান কর্মকর্তা সুলতানা রাজিয়া ও প্রিয় শপের প্রধান নির্বাহী আশিকুল আলম প্রশিক্ষণ দেন। এতে জেলার বিভিন্ন কলেজের 60 জন শিক্ষার্থী অংশ নেন। ফাল্গুনী পূজার মধ্য দিয়ে সারা দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। আবির দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বানের পর সব ধর্মের মানুষ মেতে ওঠেন দোলের রঙে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আবিরের রঙে রঙিন হোক সবার জীবন, তাই তো হোলির রঙে মেতেছেন সব বয়সী মানুষ। দোলযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে সনাতন ছাত্র সংসদ। এ সময় লাল, নীল, হলুদ বিভিন্ন রং ছিটিয়ে উৎসবে মাতেন শিক্ষার্থীরা। সৃষ্টিকর্তার কাছে সকল অশুভ শক্তির বিনাশ প্রার্থনা করেন তারা। এখানে হিন্দু মুসলিম বলতে কেউ নাই, সবার মধ্যেই সেই রংটা ছড়িয়ে পড়ুক, আমি এটাই চাই। আমাদের সকল কষ্ট দূরীভূত হয় এবং সবাই যেন সুখে শান্তিতে বসবাস করে, এই পৃথিবীতে শান্তি বজায় থাকে, এটাই হচ্ছে আমাদের হোলির প্রত্যাশা। রঙে রঙে ও আনন্দে মুখর নারায়ণগঞ্জ শহরের দেওভাগ এলাকার রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ। নেচে গিয়ে একে অপরকে রং মাখিয়ে উৎসব উদযাপন করেন সনাতন ধর্ম অবলম্বীরা।
ধর্মবর্ণ নির্বিশেষে রং খেলায় মেতে উঠে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শিক্ষার্থীরা। গানের তালে একে অন্যের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। মাগুরাতেও নিতাই গৌরগোপাল সেবাশ্রম সহ বিভিন্ন মন্দিরে উৎসবের আমেজ বিরাজ করে। পূজা অর্চনা শেষে আনন্দ উল্লাসে আবির খেলায় মাতেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। এছাড়া দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তে বিজিবির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মিষ্টি উপহার দেন বিএসএফ এর সদস্যরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, বিক্ষোভ, সড়ক অবরোধ। আমি আগে দিয়েছি বাবা স্কুলে, দাদা দিয়ালাম মরা। আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়কে লাশ হলো 3 শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন। শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। রাঙামাটিতে 7 জনকে হত্যার ঘটনা পরিকল্পিত। বাঘাইছড়ি পরিদর্শনের পর তদন্ত দল। ইউপিডিএফ সরাসরি জড়িত। 3 দিনের অনুসন্ধানের পর বলছে পুলিশ। কারিগরি ত্রুটির কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর 9ম স্প্যান। কাল আবারও চেষ্টা করবেন প্রকৌশলীরা। এবং দিন দিন উজাড় হচ্ছে বরগুনার উপকূলীয় বনাঞ্চল। বনরক্ষীদের বিরুদ্ধে দস্যুদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।